সকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে, চারিদিকেই সোনালি রোদ্দুর দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা এটা ভাবতে শুরু করি যে বৃষ্টিটা কেন শুরু হলো। সবাই বাড়ির দিকে ছুটে চলে যায় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আর যখন বৃষ্টি থেমে যায় তখন আমরা এটা ভাবি যে যাক, বৃষ্টিটা থেমেছে। আর তারপর আমরা এটা ভাবি যে বৃষ্টিটা যেন এক্ষুনি আর না হয়। কিন্তু কি হবে যদি বৃষ্টি সত্যিই আমাদের দুনিয়া থেকে গায়েব হয়ে যায়? কি হবে যদি বৃষ্টি একেবারেই না হয়? চলুন এই ইন্টারেস্টিং সায়েন্টিফিক হাইপোথেসিস অর্থাৎ বৈজ্ঞানিক পরিকল্পনার মধ্যে। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নর্মাল কন্ডিশনে 1 মিলিমিটার সাইজের জলের ফোঁটা বৃষ্টির রূপে আকাশ থেকে পড়ে। আর যখন 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা পৌঁছে যায় তখন এই বৃষ্টি স্নোয়ের রূপে আকাশ থেকে পড়ে, অর্থাৎ বরফের রূপে। কিন্তু কি হবে যদি এই সব কিছুই চিরকালের জন্য বন্ধ হয়ে যায়? প্রথমবার যখন আপনি এটা শুনবেন যে বৃষ্টি কখনোই হবে না, তখন অনেকেরই এটা মনে হবে যে এটার জন্য খুব বেশি কিছু পরিবর্তন হবে না। কিন্তু আসলে যদি বৃষ্টি চিরকালের জন্য সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর এত বড় ক্ষতি হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সবথেকে প্রথম জিনিস যেটা হবে সেটা হলো ওয়াটার সাইকেল ভেঙে যাবে। ওয়াটার সাইকেল হলো সমুদ্রের জল বাষ্পের রূপে আকাশে উঠে যায়, আর ওখানে গিয়ে ওগুলো মেঘের রূপে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আপনি যে মেঘগুলোকে আকাশে দেখছেন ওগুলো আর কিছুই নয়, বরং সমুদ্রের জল, যেটা আকাশে গিয়ে মেঘের রূপে পরিবর্তন হয়ে গেছে আর অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে ভেসে রয়েছে। আর তারপর সেই মেঘ জল অথবা বরফের রূপে মাটিতে পড়তে থাকে, আর তারপর সেই জলই আবার আকাশে ফিরে যায়, আর তারপর আবার সেই জল মাটিতে পড়তে থাকে। এইভাবে সবসময়ই এই ওয়াটার সাইকেল চলতে থাকে। কিন্তু এই সাইকেলের সবথেকে অ্যামেজিং ব্যাপারটা হলো সমুদ্রের জলে প্রচুর ক্ষার থাকে, কিন্তু যখন ওটা আকাশে চলে যায় তখন ওটার মধ্যে কোনো ক্ষার থাকে না। আপনি যদি কখনো বৃষ্টির জলকে টেস্ট করে থাকেন তাহলে আপনি এটা দেখবেন যে ওটার টেস্ট নর্মাল পানীয় জলের মতোই হয়ে থাকে। তাহলে যদি বৃষ্টির জল সমুদ্রের জলই হয়ে থাকে তাহলে ওটা কেন নোনতা হয় না? এটা সেই জন্যই হয়ে থাকে কারণ উপরে গিয়ে ওই জলটা ফিল্টার হয়ে যায়, আর যে সমস্ত ইমপিওর পার্টিকেলস রয়েছে সেগুলো সবই বেরিয়ে যায়। তাহলে যদি সমুদ্রের জল আকাশে উঠে যাওয়ার পরে আর কখনোই ফিরে না আসে, অর্থাৎ যদি বৃষ্টি না হয়, তাহলে এই ওয়াটার সাইকেল ভেঙে যাবে, আর সেটাও চিরকালের জন্য। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে, তাহলে এখন সবথেকে প্রথমে যে জিনিসটা হবে সেটা হলো গাছপালা নষ্ট হয়ে যাবে। সেই গাছপালা যাদের থেকে আমরা খাবার পেয়ে থাকি। আপনারা যে ঘাসগুলোকে দেখেন চারিদিকে, সেগুলোর সম্পর্কে একটা স্পেশাল ফ্যাক্ট হলো যে ওদের নর্মালের থেকেও বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। তাই সমস্ত বাগানে ঘাসের উপরে জল দেওয়া হয়। কিন্তু যদি হঠাৎই বৃষ্টি থেমে যায় তাহলে সমস্ত ঘাস মারা যাবে, ঘাস থেকে সূত্রপাত হবে। কিন্তু যদি কয়েক বছর পর্যন্ত বৃষ্টিপাত না হয় তাহলে যে জমি রয়েছে সেগুলো শুকনো, আরও শুকনো হতে থাকবে, আর ইভেনচুয়ালি ঘাসের সাথে সাথে সমস্ত গাছপালাও শুকনো হতে থাকবে। কিন্তু যেহেতু মানুষের খাবারের প্রয়োজন, তাই মানুষ ম্যানুয়ালি গাছপালাতে জল দিয়ে চাষবাস করবে। ইরিগেশন অর্থাৎ সেচের জন্য সমুদ্রের জলকে নিয়ে গিয়ে বড় বড় ল্যাবে ইলেকট্রোডায়ালিসিস নামের প্রক্রিয়ার সাহায্যে ওটার ক্ষারকে সরিয়ে পিওর বানিয়ে সেচ করবে। কিন্তু এটাও আমরা বেশি দিন করতে পারবো না, কারণ সমুদ্রে জল তো অনেক রয়েছে, আর বৃষ্টি ছাড়াও সমুদ্রে অনেক পরিমাণ জল রয়েছে, কিন্তু পরিষ্কার জল খুবই কম পরিমাণে রয়েছে। সমুদ্রের জল কোনো কাজের হয় না। পৃথিবীর 70% অংশ জল দিয়েই ঢাকা রয়েছে, যেটা হলো সমুদ্র, নদী, হ্রদ, পুকুর ইত্যাদি। কিন্তু এগুলোর মধ্যে শুধুমাত্র 2.5% জলই ফ্রেশ হয়ে থাকে। শুধুমাত্র ফ্রেশ ওয়াটারটাই আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারি। নদী এবং হ্রদে যে জল হয়ে থাকে সেগুলোই ব্যবহার করার উপযুক্ত হয়ে থাকে, আর এগুলোকেই ফ্রেশ ওয়াটার বলা হয়।
আর সমুদ্রের জল নোনা হয়ে থাকে, তাই ওটাকে ব্যবহার করা যায় না। তাহলে বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে, তাই যে ফ্রেশ ওয়াটার পৃথিবীতে রয়েছে ওটাকে মানুষ ব্যবহার করবে। প্রায় 2500 বছরের মধ্যে সমস্ত ফ্রেশ ওয়াটার পুরোপুরি ব্যবহার করা হয়ে যাবে। যখন সমস্ত গাছপালা বৃষ্টির ঘাটতির জন্য গায়েব হয়ে যাবে, তখন এই গাছপালাকে যে জীবজন্তুরা খেয়ে বেঁচে থাকে তারাও ধীরে ধীরে মারা যেতে থাকবে। আর সমস্ত শাকাহারী জীবজন্তুকে খেয়ে যে মাংসাহারী জীবজন্তুরা বেঁচে থাকে তাদেরও খাবারে ঘাটতি দেখা দেবে, কারণ জলের ঘাটতির জন্য পুরো চেন ডিস্টার্ব হয়ে যাবে। আর কোনো শস্য না ফলার জন্য পুরো দুনিয়াতে খাবারের ঘাটতি দেখা দেবে। পৃথিবী থেকে গাছপালা কমে যাওয়ার জন্য শুধুমাত্র খাবারের উপরেই প্রভাব পড়বে এমনটা নয়, বরং এটার জন্য এনভায়রনমেন্টেও ভীষণই খারাপ পরিবর্তন দেখা দেবে। আপনি তো নিশ্চয়ই জানেন যে গাছপালা ফটোসিনথেসিস নামের একটা প্রসেসের সাহায্যে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকে আর অক্সিজেন ত্যাগ করে। এই প্রক্রিয়ার সাহায্যে গাছপালা খারাপ গ্যাসকে নিয়ে থাকে, যেগুলো ফ্যাক্টরিজের চিমনি থেকে বার হয়, আর বাইরে ভালো গ্যাসকে অর্থাৎ অক্সিজেনকে রিলিজ করে, যেটা সমস্ত জীবজন্তুর জন্য খুবই জরুরি। কারণ আমরা যে শ্বাস নিয়ে থাকি ওটাতে অক্সিজেন খুবই ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হয়ে থাকে। অর্থাৎ গাছপালা আমাদের বাতাবরণকে পরিষ্কার রাখে, যাতে আমরা হেলদি এবং পরিষ্কার বাতাস পেতে পারি। কিন্তু যদি গাছপালার সংখ্যা কমে যাওয়ার জন্য ফটোসিনথেসিসের সংখ্যা কমে যায়, তাহলে বাতাবরণের হাওয়া শ্বাস নেওয়ার উপযুক্ত থাকবে না, আর বৃষ্টিপাত না হওয়ার জন্য সমস্ত গাছপালা ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর তারপর হাওয়া ফিল্টার হওয়াটাই বন্ধ হয়ে যাবে। আর এখন যতটা অক্সিজেন পৃথিবীতে রয়েছে সেটা 2000 বছর পর্যন্ত চলবে। কিন্তু 2000 বছর পরে একটা এমন সময় আসবে যখন পৃথিবী থেকে অক্সিজেন শেষ হতে শুরু করবে। গাছপালা অক্সিজেনের সাথে সাথে এনভায়রনমেন্টে ময়েশ্চারও বানিয়ে রাখে। ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা। বাতাসের মধ্যে যে আর্দ্রতা হয়ে থাকে সেগুলো গাছপালার জন্যই হয়ে থাকে। এই ময়েশ্চারই ওই জিনিস যেটা সূর্য থেকে আসতে থাকা গরম রোদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকে। অবশ্য অনেক জিনিসই রয়েছে যেগুলো আমাদেরকে সূর্যের রোদের হাত থেকে বাঁচিয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে ময়েশ্চারই একটা বড় রোল প্লে করে। ময়েশ্চার ছাড়া পৃথিবীর টেম্পারেচার ভীষণই তাড়াতাড়ি বাড়তে শুরু করবে, আর পৃথিবীতে গরম প্রয়োজনের থেকেও বেড়ে যাবে। আর পরিষ্কার জলের ঘাটতির জন্য পৃথিবীতে নোংরা আরও বেড়ে যাবে, আর এটার জন্য রোগব্যাধি খুব সহজেই ছড়িয়ে পড়বে। আর সবথেকে খারাপ ব্যাপারটা হলো এই রোগব্যাধিকে ঠিক করা খুবই মুশকিল হবে, কারণ পরিষ্কার জল ছাড়া ওষুধপত্র বানানো অসম্ভব। সবথেকে ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা হবে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের ঘাটতি। যে বড় বড় টারবাইন্স যেগুলো ড্যামে ঘুরতে থাকে, যেগুলোর জন্য বিদ্যুৎ সৃষ্টি হয়, সেগুলো সব বন্ধ হয়ে যাবে, কারণ জলের ফোর্সের জন্যই ওই টারবাইন্সগুলো ঘুরতে থাকে আর বিদ্যুতের সৃষ্টি হয়। কিন্তু যখন জলই থাকবে না তখন ওগুলো কি করে ঘুরবে? আর বিদ্যুতের ঘাটতির জন্য সমস্ত ফ্যাক্টরিজ বন্ধ হয়ে যাবে, আর দেখতে না দেখতে আকাশের স্যাটেলাইটসগুলোও বন্ধ হয়ে যাবে। রাতের বেলায় কোনো লাইটস জ্বলবে না, কারণ পুরো দুনিয়ার বিদ্যুৎ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এই ঘটনার পরে বৃষ্টি গায়েব হয়ে যাওয়ার জন্য পুরো পৃথিবী একটা অদ্ভুত পরিস্থিতিতে পৌঁছে যাবে। সবুজে ঘেরা পৃথিবীকে এই ঘটনা একটা শুকনো মরুভূমিতে পরিণত করবে। কিন্তু ধরুন যদি বৃষ্টি না হয় আর যদি এরকম ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে কি এই মহামারীকে থামানোর কোনো রাস্তা রয়েছে? তাহলে এটার উত্তর হলো হ্যাঁ। আমি যে প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, যাতে সমুদ্রের নোনা জলকে ফ্রেশ বানানো যায়, সেই জলকে আমরা পান করার জন্য এবং এগ্রিকালচারের জন্য ব্যবহার করতে পারি। আর বিদ্যুৎ বানানোর ক্ষেত্রে আমরা সোলার প্যানেলের সাহায্য নিতে পারবো। কিন্তু প্রবলেমটা হলো একটা দিনের অর্ধেক সময় তো রাত হয়েই থাকবে, তাই বিদ্যুৎকে আমরা ওই মাত্রায় ব্যবহার করতে পারবো না যেমনটা আজকের দিনে ব্যবহার করছি। কিন্তু এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা উইন্ড মিলের সাহায্য নিতে পারি। কোনো গাছপালা ছাড়া এই পৃথিবীতে এই উইন্ড মিল অনেক কাজে আসবে। উইন্ড মিল হাওয়ার শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ বানিয়ে থাকে। হাওয়ার ফোর্সের জন্য উইন্ড মিলসের ভিতরে টারবাইন্স ঘুরতে থাকে আর বিদ্যুতের সৃষ্টি হয়। অপরদিকে যে জিওথার্মাল স্টেশনস রয়েছে সেগুলোও অনেক কাজে আসবে। জিওথার্মাল স্টেশনসে পৃথিবীর কিছু এলাকায় পৃথিবীর ভিতরের গরম কোরের সাহায্যে পৃথিবীর জল গরম হয়ে যায় আর মাটিকে ফাটিয়ে বাষ্পের রূপে বাইরে বেরিয়ে আসে। আর এই বাষ্পের সাহায্যে বড় বড় টারবাইন্স ঘুরতে থাকে আর বিদ্যুতের সৃষ্টি হয়। তাহলে বৃষ্টিপাত বন্ধ হবার পরে উইন্ডমিল এবং জিওথার্মাল এনার্জির সাহায্যে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো।
কিন্তু জিওথার্মাল এনার্জির ক্ষেত্রে যদি কিছু বলি, তো পৃথিবীর ভিতরের এই শক্তিকে অ্যাক্সেস করাটা আজকের টেকনোলজির কাছেও ভীষণই মুশকিল। আপনার মনে এই প্রশ্নটাও হয়তো আসছে যে মানুষ পৃথিবীর কতটা গভীরে যেতে পেরেছে। তাহলে দেখুন, পৃথিবীর সারফেস থেকে এটার সেন্টারের যে ডিস্টেন্স রয়েছে, যে দূরত্ব রয়েছে, সেটা হলো 6371 কিলোমিটার। তাহলে আপনি আন্দাজ করুন যে এতগুলো কিলোমিটারের মধ্যে থেকে আমরা কত কিলোমিটার যেতে পেরেছি। আপনি জেনে অবাক হবেন যে এত টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র 12 কিলোমিটার গভীরেই যেতে পেরেছি। এখন আজকের এই দুনিয়াতে যতটা বিদ্যুৎ জিওথার্মাল এনার্জি অর্থাৎ পৃথিবীর উত্তাপ থেকে বানানো যেতে পারে, ওটার শুধুমাত্র 2%ই আমরা ব্যবহার করতে পেরেছি। 12 কিলোমিটারে আর কতটাই বা ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ পুরো শক্তি শুধুমাত্র 2%ই আমরা ব্যবহার করতে পেরেছি। এই বৃষ্টিপাত বন্ধের ঘটনার পরে যদি মানুষ পুরো 100% জিওথার্মাল এনার্জিকে ব্যবহার করতে পারে, তবেই বিদ্যুতের প্রবলেম সলভ হতে পারে। আর পৃথিবীর এই এনার্জির সাহায্যে কয়েক লক্ষ বছর পর্যন্ত বিদ্যুৎ বানানো যাবে। কিন্তু প্রবলেমটা হলো যে মানুষের কাছে অতটা সময় থাকবে না যে এতগুলো জিওথার্মাল এনার্জি এবং উইন্ডমিলের ফ্যাক্টরিজ লাগাতে পারবে। অর্থাৎ আন্দাজ অনুযায়ী পুরো দুনিয়াতে 2 কোটি ফ্যাক্টরির প্রয়োজন, যাতে পুরো দুনিয়াতে বিদ্যুৎ পৌঁছাতে পারে। কিন্তু অতগুলো ফ্যাক্টরি বানাতে কয়েক হাজার বছর কেটে যাবে, আর ততদিনে মানুষের অর্ধেক পপুলেশন শেষ হয়ে যাবে। এমন অবস্থায় প্রত্যেকটি সেকেন্ড ম্যাটার করবে। আর এতটা অ্যাডভান্সড টেকনোলজির এতগুলো ফ্যাক্টরি নির্মাণ করাটা খুবই মুশকিল হবে। অর্থাৎ সময় ভীষণই কম আর কাজ অনেক বেশি। এই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার ঘটনার জন্য যদি মানুষ নিজেদেরকে বাঁচানোর অল্টারনেটিভ রাস্তা বার করার চেষ্টাও করে, তাও সময় কম থাকার জন্য সমস্ত মানুষ বেঁচে থাকবে না। মানুষের জীবনের স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ভীষণই কমে যাবে। আর যেমনটা আমি বললাম যে পপুলেশন রিভার্স হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ পপুলেশন প্রথমবার কমতে শুরু করবে। পৃথিবীর উপরের অংশ বৃষ্টিপাত বন্ধ হওয়ার জন্য ভীষণই গরম হয়ে যাবে আর বেঁচে থাকার উপযুক্ত থাকবে না। তখন ওই সময় সায়েন্টিস্টদের হিসাব অনুযায়ী মানুষ একটা কাজ করতে পারে বাঁচার জন্য, আর ওটা হলো আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। পৃথিবীর কিছু মিটার গভীরেই যে টেম্পারেচার হয়ে থাকে ওটা কনস্ট্যান্ট হয়ে থাকে। আর টর্নেডো বা কোনো রোদের এফেক্ট আন্ডারগ্রাউন্ডের শহরের উপরে পড়ে না। যখন মানুষ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তখন এমনটাও হবে না যে পৃথিবীর উপরের অংশ থেকে সমস্ত জীবন শেষ হয়ে যাবে। মানুষ তো উপরে থাকতে পারবে না এই ঘটনার 1000 বছর পরে। অর্থাৎ যদি আজকে থেকে বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আজ থেকে 1000 বছর পরে এমন কন্ডিশন হয়ে যাবে যে মানুষকে আন্ডারগ্রাউন্ডেই যেতে হবে। কিন্তু আপনার নলেজের জন্য বলে দিই যে একটা জীব রয়েছে যে পৃথিবীর এক্সট্রিম গরমের সিচুয়েশনেও উপরে থাকতে পারবে। 80 ডিগ্রি সেলসিয়াস এতটা এক্সট্রিম টেম্পারেচারেও একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা জীবিত থাকতে পারে। সেই ব্যাকটেরিয়ার নাম হলো এক্সট্রিমোফাইলস। এরা এমন ধরনের ব্যাকটেরিয়া যে ভীষণই গরম টেম্পারেচারেও সহজেই বেঁচে থাকতে পারে, আর জল না থাকলেও এদের কোনো অসুবিধা হয় না। এরা CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করে থাকে, ওটাই এদের খাবার। অর্থাৎ যে জিনিসটা মানুষের জন্য খারাপ, ওগুলোই এই ছোট ছোট ব্যাকটেরিয়ার কাছে প্রয়োজনীয় জিনিস। এবারে এই ঘটনা থেকে বেরিয়ে আসুন। তো এই হাইপোথেসিস অর্থাৎ এই পরিকল্পনার অর্থ আসলে কি? আমরা কি শুধু আনন্দের জন্য এটা দেখছি? না, আসলে এই হাইপোথেসিসের দ্বারা অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়বে। কারণ যেমনভাবে পৃথিবী প্রচুর পরিমাণ গাছপালাকে কেটে ফেলা হচ্ছে, তার জন্য যে ওয়াটার সাইকেল রয়েছে সেটার উপরে ক্ষতিকর প্রভাব পড়ছে। যে হাইপোথেসিস আমরা এই ভিডিওতে দেখলাম, বৃষ্টিপাত একেবারে গায়েব হয়ে যাবে, এটা তো হবে না। কিন্তু যদি আসল দুনিয়ার কথা বলা হয়, যে গাছপালা কেটে ফেলা, এনভায়রনমেন্টে পলিউশন বেড়ে যাওয়া, নদীগুলো নোংরা হওয়া, এই সব কিছুই ওয়াটার সাইকেলের ভীষণই ক্ষতি করে। আর এটার জন্য এমন কিছু পরিবর্তন আমাদের বাতাবরণে আসছে যেটা কখনোই শোধরানো সম্ভব নয়। পৃথিবীতে গাছ কাটার পরিমাণ তো ক্রমাগত বেড়েই চলেছে। 2000 থেকে 2001 সালের মধ্যেই 1.5 কোটি একর জমি অর্থাৎ এত বড় এরিয়ার সমস্ত গাছপালা কাটা হয়েছে। আর প্রত্যেক বছর এভাবেই গাছপালা কাটা হচ্ছে, যেটার জন্য পলিউশন বেড়েই চলেছে। আর সবথেকে মেন ফ্যাক্ট হলো ওয়াটার সাইকেল ডিস্টার্ব হচ্ছে। অ্যামাজন এবং ব্রাজিলের মতো এলাকাতে কত গাছপালাকে বেআইনিভাবে কাটা হচ্ছে তার তো কোনো অফিসিয়াল রেকর্ডও নেই। আর আমরা যদি এটাকে না থামাই, তাহলে পৃথিবী সত্যি ধ্বংস হয়ে যাবে। সায়েন্টিস্টরা এটা বলছেন যে যদি আমরা এভাবেই গাছপালা কাটতে থাকি, নদীগুলোকে নোংরা করতে থাকি, পলিউশন বাড়াতে থাকি, জলের অপচয় করতে থাকি, তাহলে
যে 2.5% ফ্রেশ ওয়াটার রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সায়েন্টিস্টদের মতে 2050 সালের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ যতটা জল ব্যবহার করার জন্য পাচ্ছেন তার অর্ধেকটা পাবেন। 50% পর্যন্ত জল কমে যাবে, অর্থাৎ যতটা জলের প্রয়োজন ততটা জল পাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।